হ্যালো এসএসসি 2022 এর বন্ধুরা, তোমরা আশা করছি অনেক বেশি ভালো আছো এবং তোমাদের পরীক্ষা যেহেতু খুবই নিকটে তোমরা তোমাদের পরীক্ষার খুব ভালো প্রিপারেশন নিচ্ছ। সো তোমরা যারা শর্ট সিলেবাস ইতোমধ্যে পেয়ে গিয়েছো, তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিবে এবং তাকে আরো বেশি বোল্ড করে দেওয়ার জন্য তোমাদের এসএসসি টোটাল প্রিপারেশনটাকে আরো বেশি অর্গানাইজড করে দেওয়ার জন্য তোমাদের জন্য পাশে আছে এইচএসসি ইংলিশ উইথ এমকেএস এবং এই পেজের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের এসএসসি রিলেটেড সকল ধরনের গ্রামার এবং ফার্স্ট পেপারের যত ধরনের প্রবলেম আছে সবগুলোর সলিউশন। সো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো অ্যান্ড দ্যাট উইল সাপোর্ট মি আ লট। তো আজকে থেকে তোমাদের যেই নতুন একটা প্রোগ্রাম শুরু হয়েছে সেটাতে আমি চেষ্টা করছি তোমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব বা অন্যান্য গ্রামার পার্টগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এতদিন ক্লাস করেছো। সো ক্লাস করে এখন তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারছো। সো এখন আমাদের কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। সো আমরা যত বেশি প্র্যাকটিস করব আমরা ওই টপিকের উপর তত বেশি ভালোভাবে নিখুঁতভাবে জ্ঞান অর্জন করতে সক্ষম হব এবং যেটার কারণে আমরা পরীক্ষায় গিয়ে খুব দ্রুত একটা প্রবলেম দেখলে এটাকে সলভ করে আসতে পারবো। সো সেই ধারাবাহিকতা থেকেই আমি তোমাদের জন্য যে কাজটা করেছি, তোমাদের যতগুলো বোর্ড আছে প্রিভিয়াস 5 থেকে 6 বছরের ওই বোর্ডের সবগুলো বোর্ডের কোয়েশ্চেনকে আমরা এখন থেকে সলভ করব। তার মাধ্যমে আমরা যদি বোর্ডের কোয়েশ্চেনগুলো বেশি বেশি সলভ করি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা বোর্ডের প্রশ্নগুলো পারবো এবং আমাদের একটা বেসিক ধারণা তৈরি হবে যে কি ধরনের টপিকে কোয়েশ্চেন আসে এবং অ্যান্সারগুলো কিরকম হতে পারে। বুঝতে পেরেছো? সো চলো আমরা আজকে যেটা দিয়ে শুরু করছি, ঢাকা বোর্ড 2019-এ আমাদের যে কোয়েশ্চেনটা এসেছিল রাইট ফর্ম অফ ভার্বের, আমরা রাইট ফর্ম অফ ভার্বের সেই সিরিজটা আজকে শুরু করছি। তাহলে একটা রাইট ফর্ম অফ ভার্ব যখন আমরা সলভ করবো তখন কিছু বিষয়কে আমাদেরকে মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে প্রথম বিষয় হচ্ছে আমাদের এখানে 8টি অথবা 10টি ওয়ার্ড দেওয়া থাকবে বক্সের মধ্যে, আর এই 8 থেকে 10টি ওয়ার্ডকে ইউজ করে আমাকে নিচের যেই আমার রাইট ফর্ম ভার্বের বক্সটি দেওয়া আছে সেখানে মোট 10টি প্রবলেম দেওয়া আছে বা 10টি গ্যাপ দেওয়া আছে। আমি সেই ওয়ার্ডগুলো ইউজ করে 10টা গ্যাপ এখানে পূরণ করব। সো দেখা যায় যদি 10টা থাকে 10টি ইউজ হয়, কখনো কখনো 8টা থাকলে কোনোটা একটা বা দুইটা একাধিকবার ইউজ হয়ে দেন আমাকে 10টা পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে আগে বুঝতে হবে আমার কোন গ্যাপে কোন ওয়ার্ডটা বসবে, এটা প্রথমে আমাকে বুঝতে হবে। আর দ্বিতীয় যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমি যদিও এখানে গ্যাপের মধ্যে ওয়ার্ডটা বসাচ্ছি কিন্তু সেটা কিন্তু সঠিক ফর্মে নাই থাকতে পারে। সেক্ষেত্রে ভার্বটার ফর্মটা চেঞ্জ করে পারসন, টেন্স, নাম্বার এগুলো অনুযায়ী চেঞ্জ করে তখন আমরা কি করবো, এটা পার্সপিস পিস অনুযায়ী সেটার আমি ভার্বটা বসিয়ে দিব। সো এইভাবে আগে আমরা ভার্বটাকে কোথায় বসবে বুঝতে হবে এবং সেটা কোন ফর্মটা বসবে, এটার কি আইএনজি বসবে না এস বা ইএস ফর্ম যুক্ত হবে না V2 করব না V3 করব অথবা আমি এর সাথে কি যুক্ত করব। সো এই ফরম্যাটগুলো চেঞ্জ করে দেন আমরা বসাতে পারবো। সেই কারণে তার নাম কি, রাইট ফর্ম অফ ভার্ব। দেখো এমটা আমি মুছে গিয়েছে, রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, আচ্ছা আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব কমপ্লিট করব বা এটা যখন সলভ করব তখন কিছু বিষয় আমরা ফোকাস করব। যেমন কি প্রথমে তোমরা কি প্রসেসে আগাবে এটা বুঝতে হবে। চলো আমরা প্রথমে সেক্ষেত্রে জেনে নিব আমাদের বক্সে যে ওয়ার্ডগুলো থাকে 8টা বা 10টা সেগুলো সবগুলো অর্থ আমরা জানি কি না। অর্থ জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি এই ওয়ার্ডগুলো বা ভার্বগুলো মিনিং না জানো তাহলে কিন্তু তোমরা অনেক জায়গায় ঝামেলায় পড়ে যেতে পারবে। ওকে চলো আমরা ওয়ার্ডগুলো দেখি। থিঙ্ক হচ্ছে চিন্তা করা, আমরা জানি খুব সহজ একটা ওয়ার্ড। তারপর হচ্ছে ডাই মৃত্যুবরণ করা বা প্রাণ দেওয়া। বি অর্থ হচ্ছে হওয়া, এটা অনেকগুলো ফর্ম আছে যেমন এম, ইজ, আর প্রেজেন্টের জন্য, পাস্টের জন্য রয়েছে ওয়াজ ওয়্যার এবং ফিউচারের জন্য আমরা ইউজ করি উইল বি, অথবা আমরা ইউজ করতে পারি হচ্ছে V3 হিসেবে বিন ইউজ করতে পারি। তারপর হচ্ছে ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা, আত্মরক্ষা করা। অনার মানে হচ্ছে সম্মান বা সম্মান দেওয়া। ইন্সপায়ার অর্থ আছে আমাদের কি, অনুপ্রাণিত করা, কাউকে আগ্রহ জাগিয়ে তোলা। স্যাক্রিফাইস আত্মত্যাগ করা। রিমেম্বার স্মরণ করা বা স্মরণে রাখা। চলো আমরা সবগুলো ওয়ার্ড যেহেতু পারি কোনটা কোন জায়গায় বসবে এবং কিরকম ফর্ম হবে সেটা আমরা এবার দেখে নিই। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু মানে হচ্ছে, প্যাট্রিয়টিজম মানে কি আমরা জানি, এটা প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। নোবেল মানে কি, মহৎ, আর ভার্চু মানে হচ্ছে গুণ। তাহলে দেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ। ইট ড্যাশ আ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড। ইহা একজন মানুষকে, আমেন একজন মানুষকে, টু শেড মানে হচ্ছে ঝরানো। ঠিক আছে, টু শেড তাহলে ঝরাতে, দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড তাহলে শেষ রক্তবিন্দু পর্যন্ত ঝরাতে একজন মানুষকে কি করে, এটা দেখো তো, ডিফেন্ড রক্ষা করে, অথবা ডাই মৃত্যুবরণ করে, থিঙ্ক চিন্তা করে, না কোনোটা কিন্তু যাচ্ছে না।
সবচেয়ে ইন্সপায়ার ওয়ার্ডটা হচ্ছে এখানে একেবারে পারফেক্টলি যাচ্ছে। তাহলে ইটের সাথে তোমরা বলো তো ইন্সপায়ার হবে নাকি অন্য কিছু হবে? হ্যাঁ, ইট যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেন্সটা যেহেতু একটা চিরন্তন সত্য কথা বোঝায়, সেক্ষেত্রে আমরা ইন্সপায়ার না দিয়ে কি হবে? ইন্সপায়ার্স। ঠিক আছে, তাহলে ইট ইন্সপায়ার্স আ ম্যান, কি ইট ইন্সপায়ার্স আ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। তার দেশের স্বাধীনতাকে কি করতে? হ্যাঁ, তোমরা ধরতে পেরেছো, হচ্ছে ডিফেন্ড, টু ডিফেন্ড। আচ্ছা দেখো, টু এর পরে কি আমরা ডিফেন্স লিখবো? এই জিনিসটা মাথায় রাখবো তোমরা অলওয়েজ, যখন আমাদের একটা ভার্বের আগে টু শব্দটা থাকে, টু প্রিপোজিশনটা থাকে, তখন আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হয়। কোন ফর্ম? বেস ফর্ম। অর্থাৎ এর সাথে এস, ইএস বা ভি2 এরকম কিছু যুক্ত হবে না, সরাসরি এটা আমরা ভার্বের বেস ফর্মটা বসিয়ে দিব। তাহলে এখানে যেহেতু টু আছে প্রিপোজিশন, তাহলে আমরা কি করব? ভার্বের বেস ফর্ম ডিফেন্ড থাকবে। এতটুকু ক্লিয়ার? ওকে, চলো তারপর আমরা দেখি। তাহলে পুরোটা সেন্টেন্স কি আসলো? প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। দেশপ্রেম হচ্ছে একটি মহৎ গুণ। ইট ইন্সপায়ার্স আ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। ইহা মানে এই দেশপ্রেম একজন মানুষকে তার শেষ রক্তবিন্দু পর্যন্ত ঝরাতে অনুপ্রেরণা দেয়। কেন? টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তার দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য তার শেষ রক্তবিন্দু পর্যন্ত ঝরাতেও অনুপ্রেরণা দেয় আমাদের এই দেশপ্রেম। ওকে, তারপরে চলো, আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেমহীন একজন মানুষ বা দেশপ্রেম ছাড়া একজন মানুষ, ড্যাশ নট বেটার দেন আ বিস্ট। বিস্ট মানে কি? পশু। ঠিক আছে, তাহলে একজন দেশপ্রেমহীন মানুষ পশুর চেয়ে ভালো কিছু নয়। নট বেটার দেন, তাহলে কি হবে এখানে? ইজ। তাহলে আমরা জানি যে বি এর অনেকগুলো ফর্ম আছে, প্রেজেন্টে আছে এম ইজ আর, পাস্টে হচ্ছে ওয়াজ আর। তাহলে এটা যেহেতু একটা চিরন্তন সত্য কথার মতোই, তাহলে আমরা এখানে ইউজ করবো হচ্ছে ইজ। আচ্ছা দেখো তো, আমেন, আমেনের সাথে কি আমরা কখনো আর ইউজ করতে পারবো না? আমেনের সাথে কিন্তু আমরা সিঙ্গুলার ফর্মেট ইউজ করবো হচ্ছে ইজ। খুব সিম্পল জিনিসগুলো। ঠিক আছে, তাহলে কোথায় চলে গেল? A man without patriotism is not better than a beast. তাহলে দেশপ্রেম ছাড়া একজন মানুষ একটি পশুর চেয়ে ভালো কিছু নয়। ওকে, a true patriot, একজন প্রকৃত দেশপ্রেমিক কি হয়? বাই অল, সকলের দ্বারা কি হয় সে? সকলের দ্বারা কি সে আত্মত্যাগী হয়, নাকি চিন্তা করা হয়, নাকি সকলের দ্বারা সে মরা হয়, নাকি সকলের দ্বারা সে অনার্ড হয়, সকলের দ্বারা সে সম্মানিত হয়? হ্যাঁ, এই ওয়ার্ডটা কিন্তু আমাদের সবচেয়ে ভালো যাচ্ছে, সেটা আমি কি লিখে দিব? অনার না লিখে অনার্ড। ঠিক আছে, কেন? দেখো তোমাদের এখানে একটা সিম্পল জিনিস বুঝাই। তোমরা তোমাদের যে চেঞ্জিং সেন্টেন্সে তোমরা ভয়েস পড়েছো, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি বলে? যখন সে নিজে কাজটা না করবে, অন্যজন কাজটা করবে, তখন কিন্তু আমরা অনার না লিখে কি করতে হবে? প্যাসিভ ভয়েসে লিখতে হবে। কিভাবে? আ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড। কিন্তু আমাদের এখানে দেখো আমি ইজ দেইনি বলেই তো একটা লাল দাগ উঠে গেছে এখানে। ইজ অনার্ড, আ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই অল। তাহলে একজন প্রকৃত দেশপ্রেমিক সকলের দ্বারাই কি হন? তিনি সম্মানিত হন। হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। হি অলওয়েজ কি হইতে পারে এখানে দেখো তো? হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। আমরা জানি ওয়েলফেয়ার মানে হচ্ছে কি? কল্যাণ বা কি মঙ্গল। তিনি সর্বদাই তার দেশের মঙ্গলের কথা কি হয়? কি হইতে পারে? মঙ্গলের কথা কি করেন? চিন্তা করেন। হি অলওয়েজ থিংস, হি এর সাথে কি হবে? ওই যে ইটের মতো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি এর সাথে কি হবে? হি অলওয়েজ থিংস, হি অলওয়েজ থিংস, হি অলওয়েজ থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। তিনি সর্বদাই তার দেশের উন্নতির কথা চিন্তা করেন বা দেশের কল্যাণের কথা চিন্তা করেন। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার অর্থ কি? বিপরীত পক্ষে বা অপর পক্ষে। দ্য আনপ্যাট্রিয়টিক ম্যান, অদেশপ্রেমিক মানুষেরা, ঠিক আছে, দেশপ্রেমহীন মানুষেরা, ড্যাশ অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। এখানে কিন্তু সেম থিংস হবে না, এখন হবে কি? থিঙ্ক। দেখো তখন ছিল কিন্তু হি একজন ছিল, কিন্তু এখানে দেওয়া আছে কি? আনপ্যাট্রিয়টিক মেন, একজনের বেশি মানুষ। সেক্ষেত্রে আমরা থিংস না দিয়ে কি লিখতে পারি? আমরা
থিঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়ালো আমাদের ওয়ার্ডটা মিনিং, যে দ্য আনপ্যাট্রিয়টিক মেন থিঙ্ক অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। তাহলে যারা হচ্ছে অদেশপ্রেমিক মানুষ, তারা শুধুমাত্র নিজের যেই কি বলে নিজের সুবিধা সেটার কথাই চিন্তা করে। তারপর আসো, those who dash for the country are true patriots. Those who die for the country, যারা কি দেশের জন্য প্রাণ দেয় তারা হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক মানুষ। অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধের কথাই বলতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধে কিন্তু আমাদের যেই শহীদদেরা তাদের প্রাণ দিয়েছিলেন তারা কিন্তু প্রকৃত দেশপ্রেমিক মানুষ। দেশকে বাঁচাতে তারা জীবন দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করেননি আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। তাহলে এখানে কি হতে পারে, দোজ হু ডাই হবে নাকি দোজ হু ডাইড হবে বলতো? এটা যেহেতু একটা সত্য কথা, সেক্ষেত্রে আমরা দোজ ডাইড না দিয়ে আমরা দিব হচ্ছে কি দোজ ডাই। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য প্রাণ দেয় বা মৃত্যুবরণ করে, আর ট্রু প্যাট্রিয়টস, তারা প্রকৃত দেশপ্রেমিক মানুষ। তাদেরকে আমরা কখনোই ঠুনকো করে ভাবতে পারি না। ঠিক আছে, যারা দেশকে বাঁচাতে বা দেশের জন্য রক্ত দিল, প্রাণ দিল, তারা কিন্তু প্রকৃতই দেশপ্রেমিক মানুষ। ওকে, চলো আমরা তারপরে দেখি, দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ। মৃত্যুর পরেও, ইভেন আফটার মানে হচ্ছে মৃত্যুর পরেও, দেয়ার ডেথ, তাহলে তারা তাদের মৃত্যুর পরেও কি হয়, স্মরণীয় হয় বা তাদেরকে স্মরণ করা হয়। তাহলে তারা কাউকে স্মরণ করে নাকি তাদেরকে স্মরণ করা হয়, এটা বুঝতে হবে কিন্তু অ্যাক্টিভ আর প্যাসিভ বোঝার জন্য। তারা কাউকে স্মরণ করে না, বরং মৃত্যু যেহেতু তাদের হয়ে গেছে, তারা অন্যদের দ্বারা স্মরণ করা হয়। তাহলে দে আর রিমেম্বার্ড। ঠিক আছে, তাহলে দে আর রিমেম্বার্ড, তাদেরকে স্মরণ করা হয় ইভেন আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরেও। এতটুকু ক্লিয়ার সবার? কেন আমি দে আর রিমেম্বার্ড লিখলাম? কারণ হচ্ছে তারা কিন্তু কাউকে স্মরণ করে না, বরং তাদেরকে স্মরণ করা হয়। এই যে পেসিভ একটা সেন্স, নিজে কাজ না করছে বরং অন্য কেউ করছে, তখন আমরা ইউজ করবো হচ্ছে পেসিভ ফর্মেট। অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পিপি হয়ে গেল আমাদের পেসিভ। ওকে, দ্যাট ইজ ওয়াই, এই জন্য দ্য ফ্রিডম ফাইটার্স, এই যে যারা দেশপ্রেমের জন্য বা দেশকে ভালোবেসে জীবন দেয়, তাদেরকে কিন্তু মৃত্যুর পরেও মানুষ স্মরণ করে। আর সেজন্যই, দ্যাট ইজ ওয়াই, এই জন্য দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধারা, হু ড্যাশ দেয়ার লাইফস, যারা তাদের জীবনকে কি করেছিলেন, উৎসর্গ করেছিলেন, স্যাক্রিফাইস। তাহলে এখানে কি আমরা স্যাক্রিফাইস লিখবো? দেখো আমরা কিন্তু এখানে প্রেজেন্ট টেন্স লিখতে পারবো না, কারণ কি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 1971 সালের ঘটনা, তাহলে এটা অনেক আগে, এটা কি হয়ে গেছে, পাস্ট টেন্স হয়ে গেছে। তাহলে আমি কি লিখবো, স্যাক্রিফাইসড। তাহলে হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস। ঠিক আছে, হু স্যাক্রিফাইসড দেয়ার lives in 1971 are remembered। দেখো এখানে কিন্তু প্যাসিভ সেন্সে লিখেছে। ঠিক আছে, এই যে আমরা কিন্তু এখানে প্যাসিভ করেছি একটু আগে, কোথায় এই যে are remembered। তাহলে that is why the freedom fighters who sacrificed their lives in 1971 are remembered and কি dash forever and honored forever, এবং তাদেরকে কি করা হয়, সম্মান দেওয়া হয় চিরদিন যাবত। ঠিক আছে, খুব কঠিন লেগেছে কি এই জিনিসটা? তাহলে আশা করছি এভাবে যদি তোমরা বুঝে প্রত্যেকটা শব্দের মিনিং এবং কিভাবে এটা হলো, কোনটা কেন অ্যাজ দিলাম, কোনটা পাস্ট করলাম, আবার কোনটাকে আমি প্যাসিভ ফরম্যাটে রাখলাম, এগুলো যদি বুঝে তোমরা সলভ করতে পারো, আশা করছি এরকম মডেল কোয়েশ্চেন 15-20টা যখন করবে, তোমার টোটাল একটা ধারণা চলে আসবে যে মডেল কোয়েশ্চেনগুলো আসলে কিভাবে সলভ করতে হয় এবং কোন অ্যান্সারটা দিলে আসলে প্রপার মনে হয়। সো আশা করছি আজকের ভিডিও দেখার মাধ্যমে তোমাদের এসএসসি যারা পরীক্ষা দিবে 2022-এ, তাদের ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা খুব ভালোভাবে সলভ হয়েছে। আশা করছি খুবই শীঘ্রই আমরা আবার নতুন একটি বোর্ড কোয়েশ্চেনের সলিউশন নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং এইচএসসি ইংলিশ উইথ অ্যাপ গ্যাসের সাথেই যুক্ত থাকো, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।